আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো যে ব্যাংকে আপনি যদি একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি কত পরিমাণ সুদ পেতে পারেন এবং আপনার সুদ সহ আপনার মূলধনের পরিমাণ 1 বছর বা 2 বছর বা 3 বছরে কত হতে পারে সেই সম্পর্কে আমি কিন্তু আজকে আপনাকে ডিটেলসে জানাবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা ভালো হয়ে থাকে, তথ্যপূর্ণ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে একটু বলে রাখি, এফডি কি, মানে ফিক্সড ডিপোজিট মানে কি। ভারতীয়দের মনের সব থেকে ভরসাযোগ্য স্কিম হলো এই এফডি মানে ফিক্সড ডিপোজিট স্কিম। ভারতীয়রা যখনই টাকা ইনভেস্ট করেন না কেন কোথাও, আমি আপনি যেই হই না কেন, আমরা সবসময় ভাবি পয়সা, এই ইনভেস্ট করা পয়সা থেকে সুদ আমাদের কম বেশি যেটুকুই আসুক না কেন, আমার ইনভেস্ট করা পয়সা যেন সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। মানে আপনি আপনার টাকা একবার 5 কিংবা 10 বছরের জন্য 9.1% কিংবা 8.6% যে রেটেই আপনি এফডিতে একবার জমা করেন না কেন, ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক অবস্থা যে পরিস্থিতি থাকুক না কেন, 5 বা 10 বছর পর আপনার ফিক্সড করা টাকাটি আপনি প্রথম দিন যে হিসাবটা করে পাবেন যে আপনি এত টাকা রিটার্ন পাবেন, ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থা ভারতের যেখানেই থাকুক না কেন, ঠিক সেই সময়ে বা 5 বা 10 বছর পরে আপনি ঠিক সেই টাকাটাই কিন্তু আপনি রিটার্ন পাবেন। এটাই হলো এফডি। এবার একটু বলি এফডিতে কখন ইনভেস্ট করা উচিত। এফডি হলো এমন একটি অপশান যেখানে ইনভেস্ট করলে আপনার পয়সা অবশ্যই বাড়বে, মানে অলমোস্ট এখানে বাড়েই। এবার ধরুন আপনি 2 বছর বা 1.5 বছর পরে একটি জমি কিনবেন বাড়ি করার জন্য, কিংবা আপনি 1.5 বছর বা 2 বছর পরে শেয়ার মার্কেটে আপনি নামতে চান ইনভেস্টের জন্য, কিংবা আপনি একটা ভালো লাক্সারি কার কিনবেন। সেক্ষেত্রে আপনার কাছে এখন যে পয়সাটা রয়েছে, তাহলে সেটাকে কি আপনি ঘরেই ফেলে রাখবেন, কিংবা এটাকে কি সেভিং অ্যাকাউন্টে রাখলে আপনার কি কোনো লাভ আছে? কোনো লাভই নেই। সেক্ষেত্রে আপনি সেই পয়সাটাকে, যে পয়সাটা আপনি ভবিষ্যতে ইনভেস্ট করতে চাচ্ছেন, সেই পয়সাটাকে আপনি এফডি করে রাখুন। আপনি যদি 2 বছর পরে এই পয়সাটাকে বার করে নিয়ে আসেন, তাহলে 2 বছর পরেই এই পয়সার একটি ভ্যালু থাকবে। কিন্তু এই পয়সাটাকে আপনি যদি ঘরে রেখে দেন, তাহলে কিন্তু এর কোনো ভ্যালুই বাড়বে না, বরঞ্চ ভ্যালুটারও কমে যাবে। তখন এই পয়সাটাকে এফডি করে রাখলে আপনার পয়সার ভ্যালু ওই 2 বছর পরে সেমই থাকবে। এই ক্ষেত্রেই কিন্তু আপনার এফডি করা উচিত। এবার একটু বলে দিই ঠিক কত টাইপের এফডি হয়। ইন্টারেস্ট ক্রেডিট এফডি 1, 2, ইন্টারেস্ট রি-ইনভেস্ট এফডি 3, কম্পাউন্ডিং এফডি 4, লং টার্ম এফডি 5, শর্ট টার্ম এফডি, আর একটা এফডি রয়েছে সেটা আমি লাস্টে অ্যাড করছি। তো প্রথমেই আমি বলবো ইন্টারেস্ট ক্রেডিট এফডি। ধরুন আপনি ক্রেডিট এফডিতে 1 লাখ টাকা 1 বছরের জন্য রেখেছেন। যদি আপনি 8% রেটে সুদ পান, তাহলে 1 বছর পরে আপনার সুদ হবে 8,000 টাকা 1 লাখ টাকাতে। তাহলে আপনার টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো 1 বছর পর 1,08,000 টাকা। এক্ষেত্রে আপনার যে সুদটা তৈরি হবে 8,000 টাকা, সেটা কিন্তু আপনার সেভিং অ্যাকাউন্টে 1 বছর পর চলে আসবে বা জমা হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ড এফডি সম্পর্কে অনেকেই হয়তো জানেন এবং অনেকেই হয়তো জানেন না। এই 1 লাখ টাকা, এই 1,08,000 টাকা আপনি যদি সেম একই অ্যাকাউন্টে আবার ইনভেস্ট করে দিতেন, মানে কম্পাউন্ড এফডিতে যদি রাখতেন, তাহলে পরের বছর এই 1,08,000 টাকার ওপরেই আপনার কিন্তু আবার সুদ তৈরি হতো। ক্রেডিট না হয়ে যদি এই সুদ সহ পুরো অ্যামাউন্টটাই আবার ইনভেস্ট করা যায়, তাহলে কিন্তু অ্যামাউন্টটা বছরের পর বছর অনেকটা বেশি পরিমাণে বাড়ে। পরেরটা হলো ইন্টারেস্ট রি-ইনভেস্ট এফডি। ইন্টারেস্ট রি-ইনভেস্ট এফডি মানে হলো আপনার মূলধনের সুদ মূলধনের সঙ্গে আবার অ্যাড হয়ে পরের বছরের জন্য, মানে দ্বিতীয় বছরের জন্য আবার ইন্টারেস্ট তৈরি করে। এই প্রসেসটা বা এই প্ল্যানটা কিন্তু এফডির একটা ইনভেস্টের দিক থেকে বেশ ভালো প্ল্যান। 3 নম্বর অপশানটি হচ্ছে কম্পাউন্ডিং এফডি। কম্পাউন্ডিং এফডি 2 টাইপে করা যায়। একটা হচ্ছে ইয়ারলি কম্পাউন্ড করা যায়, আরেকটি হচ্ছে কোয়ার্টারলি কম্পাউন্ড করা যায়। ইয়ারলি কম্পাউন্ড মানে বছরের শেষে আপনার সুদটা আবার মূলধনের সাথে যুক্ত হয়ে আবার ইনভেস্ট হয়ে যাবে। আর কোয়ার্টারলি মানে হচ্ছে 6 মাস পরে বা
3 মাস পরে পরে আপনার মূলধনের সাথে আপনার সুদটা আবার অ্যাড হবে এবং পরের বারের জন্য রিইনভেস্ট হবে। এক্ষেত্রে আপনি যখন ইনভেস্ট করবেন, মানে কম্পাউন্ডিং এফডিতে যখন ইনভেস্ট করবেন, তখনই আপনি হিসাব করে নেবেন আপনার ক্ষেত্রে কোনটা বেশি প্রফিটেবল হচ্ছে। তবে কোয়ার্টারলি এফডিতে কিন্তু কম পরিমাণে ইন্টারেস্ট পাওয়া যায়। এরপরে রয়েছে লং টার্ম এফডি এবং শর্ট টার্ম এফডি। লং টার্ম এফডি মানে যে ইনভেস্টমেন্ট আপনার 1 বছরের জন্য করছেন সেই ইনভেস্টমেন্টটাকে বলবে এফডির লং টার্ম এফডি। আর যে ইনভেস্টমেন্টটি আপনি 1 বছরের কম মানে 6 মাস 9 মাস কিংবা 4 মাসের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন বা এফডিতে আপনার টাকা রাখতে চাচ্ছেন, সেটা হলো শর্ট টার্ম এফডি। এরপরে আরেকটি এফডি আছে, সেটা হচ্ছে ট্যাক্স সেভিং এফডি। এক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট আপনার এফডিতে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা যদি 5 বছরের বেশি সময়ের জন্য আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে কিন্তু সেই ইনভেস্টমেন্টটাকে ট্যাক্স সেভিং এফডি বলা হয়। আপনার ইনভেস্ট 5 বছরের বেশি হওয়ার জন্য এখানে ট্যাক্স রিবেট হয়ে যায়। যেহেতু এখানে ইনভেস্টমেন্টটা 5 বছরের বেশি সময়ের জন্য টাকা ইনভেস্টেড হয়ে থাকছে, তার জন্য সেকশন 80C ট্যাক্স বেনিফিট এখানে পাওয়া যায়। 5 বছরের বেশি সময়ের জন্য যারা এফডিতে ইনভেস্ট করে তারা প্রায় 1.5 লক্ষের আশেপাশে ট্যাক্স বেনিফিট তুলতে পারে। এই এফডিতে ইনভেস্টমেন্টের একটি মেন পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন ইউজিং এফডি ল্যাডারিং। ধরুন আজকে আপনি এফডিতে, এটা আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়েই করতে পারেন। আমি উদাহরণ দিয়ে 6 লাখ টাকার একটি উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। ধরুন আজকে আপনি 6 লাখ টাকা যে কোনো একটি এফডিতে আপনি ইনভেস্ট করবেন 5 বছর বা 10 বছরের জন্য। আপনি পুরো টাকায় মানে এই 6 লাখ টাকাকে পুরো টাকাটাকেই একবারে 5 বছর বা 10 বছরের জন্য ইনভেস্ট না করে আপনি যদি এই টাকাকেই 3টে ভাগ করে ফেলেন, মানে 2 লাখ 2 লাখ 2 লাখ, এবং প্রথম 2 লাখকে আপনি যদি 1 বছরের জন্য রাখেন, পরের 2 লাখকে যদি 2 বছরের জন্য, এবং তারপরের 2 লাখ টাকাকে আপনি যদি 3 বছরের জন্য এফডিতে রাখেন, তাহলে প্রতি বছর আপনার একটি করে এফডি ম্যাচিওর হবে। আপনার যে এফডিটা যে বছর ম্যাচিওর হবে সেই এফডিকেই আপনি আবার রিইনভেস্ট করে দেবেন, মানে আবার পুনরায় সেটাকে রেখে দেবেন। তার সুদ যেটা বেরোবে সেই সুদ সহই আপনি যখন পুনরায় আবার রিইনভেস্ট করে দেবেন, তাহলে দেখতে পারবেন 5 বছর বা 10 বছর পরে আপনি টোটাল অ্যামাউন্টটা রাখলে যে টাকাটা পেতেন তার থেকে অনেক বেশি পরিমাণে অ্যামাউন্ট আপনি এখানে তৈরি করতে পারবেন। এটাই হলো এফডি ল্যাডারিং। এবার কথা হলো কোন ব্যাংকে ইনভেস্ট করব। ধরুন একটা হলো বিগ ব্যাংক, একটা হলো স্মল ব্যাংক, আরেকটা হচ্ছে আপনার ব্যাংক, মানে যেটাতে আপনার সেভিং অ্যাকাউন্ট রয়েছে। বিগ ব্যাংক যাদের AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনেক টাকা। স্মল ব্যাংক যাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অ্যাপ্রক্স ধরে নিন 5,000 কোটি টাকার আশেপাশে। আরেকটা হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্ট যে ব্যাংকে রয়েছে। তো সেক্ষেত্রে বিগ ব্যাংক, ধরুন আপনার কোনো একটা বিগ ব্যাংক আপনার থেকে 7% রেটে সুদ দিচ্ছে। স্মল ব্যাংক আপনাকে ভালো, মানে ধরুন 9% বা 9.1% আপনাকে রিটার্ন দিচ্ছে বা সুদ দিচ্ছে। সেক্ষেত্রে আপনার সেভিং অ্যাকাউন্টকেই আপনি চুজ করবেন, যেহেতু বিগ ব্যাংক তো আপনাকে ভালো রেটে সুদ দিচ্ছে না, আর স্মল ব্যাংক আপনাকে রিটার্ন ভালো দিলেও আপনার কাছে রিস্কি মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই সেভিংটা চুজ করবেন, তাই তো? অবভিয়াসলি সবাই তাই করে, কিন্তু অনেকেই জানেন না যে কোনো বিগ বা স্মল যে কোনো ব্যাংকই হোক না কেন সেইটা অন্তত 5 লাখ টাকা দিয়ে RBI দ্বারা এনসিওর করা থাকে। RBI হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার মানে সর্বনিম্ন আপনি যদি এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে ব্যাংক ফল করে যাক বা বন্ধ হয়ে যাক, আপনার ওই 5 লাখ টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু RBI-এরই পড়বে। সেক্ষেত্রে আপনি ধরুন 15 লাখ টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, তাহলে 15 লাখ টাকা তো আপনি একবারে ইনভেস্ট করবেন না, যেহেতু ব্যাংক 5 লাখ টাকার এনসিওর থাকে। সেক্ষেত্রে আপনি 15 লাখ টাকাকে 3 ভাগ করে আপনার বাবার কিংবা মায়ের কিংবা আপনার স্ত্রীর নামে 3 ভাগ করে আপনি যে কারো নামে পার অ্যাকাউন্ট এটা এনশিওর থাকে 5 লাখ, পার অ্যাকাউন্ট এনশিওর থাকে 5 লাখ। সেক্ষেত্রে আপনি 3টে অ্যাকাউন্ট করলেন এবং 3টে অ্যাকাউন্টে আপনি আপনার অ্যামাউন্টটা রাখলেন, তাহলে কিন্তু আপনার টাকা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকলো এবং আপনি একটি ভালো অ্যামাউন্ট এখান থেকে পাবেন। কারণ কি, এখানকার ইন্টারেস্ট রেট
অন্যান্য যে কোনো ব্যাংকের থেকে অনেকটাই হাই থাকবে। এবার একটা সমস্যা অবশ্যই আপনার মাথায় আসবে যে ব্যাংকে তো তাহলে অ্যাকাউন্ট নেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি স্টেবল মানি অ্যাপ দিয়ে এই সমস্ত ব্যাংকে অবশ্যই অনায়াসে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সর্বনিম্ন 5,000 টাকা থেকে এখানে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা যায়। আপনি অ্যাকাউন্ট ওপেন করার আগে যে ব্যাংকটি আপনি চুজ করতে চান সেটা দেখবেন, তার AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত রয়েছে। আমি যেমন বললাম ম্যাক্সিমাম 5,000 কোটি টাকার আশেপাশে হয়ে থাকে, কোনো ব্যাংক এর থেকেও বেশি হয়ে থাকে। সেটা চেক করবেন। আপনার ইন্টারেস্ট রেট 9.1 বা 9% যা দিচ্ছে সেটাও চেক করবেন। বর্তমান তাদের কত কাস্টমার রয়েছে সেটাও চেক করবেন এবং আপনার আধার কার্ড দিয়ে ভেরিফাই করে আপনার পার্সোনাল যত ডকুমেন্টস অ্যাড করতে হবে সেগুলো সমস্ত স্টেপ বাই স্টেপ ফিল আপ করে আপনি আপনার টাকা ম্যাচিওর হওয়ার পরেই ঠিক কোন ব্যাংক থেকে উইথড্রল করতে চান সেটাও এখানে ফিল আপ করে আপনি কিন্তু এখানে টাকা অবশ্যই ইনভেস্ট করতে পারেন। নর্মাল ব্যাংক আপনাকে 6 থেকে 7% রেটে সুদ দেয়। 7%ও বেশি বলে ফেললাম, যাই হোক। তবে দুটোকে যদি কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু দেখা যাবে 5 বছরের জন্য 5 লাখ টাকা আপনি যদি স্টেবল মানিতে ইনভেস্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন 5 বছর পর আপনার নর্মাল ব্যাংক থেকে এখানে কিন্তু প্রায় 40 থেকে 50,000 টাকা আপনি বেশি এখানে রিটার্ন পাবেন। তাহলে 1 অথবা 2%-এর ডিফারেন্সে এখানে কিন্তু 5 বছর 10 বছর পরে অ্যামাউন্টের ডিফারেন্সও অনেক ভাস্ট হয়ে যায়, মানে অনেকটা বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায়। তো এই ছিল আজকের টপিক। আশা করি আমি খুব সুন্দর করে আপনাকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন। আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট দিন। নমস্কার।